এই মুহূর্তে বিএনপি কার্যত আছে একটা গ্যারাকলে, মানে উভয় সংকট সিচুয়েশনে আছে। সেটা হচ্ছে যে যদি নির্বাচন হয়, নির্বাচন হবার পর ধরে নেওয়া যাচ্ছে যে যে কনস্পিরেসিতে চলছে তাতে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে কি হবে? আসলে গণপরিষদ সদস্য হিসেবে এই সংসদ সদস্যরা কাজ করবেন, নতুন সংবিধান তৈরি করবেন, সবকিছু নতুন করে রচনা হবে। অর্থাৎ আমরা 1971 সাল থেকে যেভাবে চলেছি 2024 সাল পর্যন্ত বা এখন পর্যন্ত কনস্টিটিউশনাল যে ধরনের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে যাচ্ছে, সেগুলোর পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। এখন যদি ভোট না হয় তাহলে আসলে কি হবে? আমরা তো ইউনূস গভর্নমেন্ট কি করেছে আমরা সেটা দেখেছি, এবং সব থেকে বড় বিষয় যেটা সবসময় শেখ হাসিনা বলতেন যে বাংলাদেশকে নিয়ে এক ধরনের কনস্পিরেসি হচ্ছে, বাংলাদেশকে নিয়ে এক ধরনের বাংলাদেশের পোর্টগুলো পেতে চায়, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ পেতে চায়। এই কথাগুলোর অনেকখানি সত্যতা আমরা খুঁজে পেয়েছি, এবং রেয়ার মিনারেলস আছে কিনা বা সমুদ্র সীমাতে আমাদের ওখানে কোনো ধরনের খনিজ সম্পদ বা ওখানে অন্য কোনো ধরনের সম্পদ আছে কিনা সেটার অনুসন্ধান আমরা এখনো করে উঠতে পারিনি। আপনারা জানেন যে হাসিনা পিরিয়ডে ভারতের সাথে আমরা একটা আন্তর্জাতিক আইনে লড়াই করে আমাদের সমুদ্র সীমা বেড়েছিল। তো ওই জায়গাগুলোতে আসলে আমাদের কী ধরনের সম্পদ আছে আমরা এখনো এটা জানি না। তো এই সব কিছু মিলায় যে ইকুয়েশনটা আছে, তাতে করে ইউনূস গভর্নমেন্ট যদি আরও বেশি দিন কন্টিনিউ করে, আসলে দেশের কি সিচুয়েশন থাকবে, দেশটা আসলে আমাদের থাকবে কিনা আর আমাদের বলার সুযোগ থাকবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ আছে। তো বিএনপি যেহেতু সবসময় একটা অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন চেয়েছে, সেই নির্বাচনটার জন্য বিএনপি এখনও লড়াই করছে। এখন এই লড়াইটা এখন এমন একটা পর্যায়ে এসছে যে বিএনপি যদি, যেহেতু তারা জুলাই চার্টারে সাইন করে ফেলেছে এবং এক ধরনের বাধ্যবাধকতার মধ্যে আছে, গণভোট হলে উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে। উচ্চকক্ষ নিয়ে আমার সুতীব্র আপত্তি আছে। উচ্চকক্ষ আমি কোনোভাবেই চাই না। সমাজে এমনিতেই যে বৈষম্য, সমাজে এমনিতেই যে ব্যবসায়ী, সাংবাদিক, তারপর সুশীল সাহিত্যিক, শিক্ষক, এদের একটা কমিউনিটি গড়ে উঠেছে, সুশীল কমিউনিটি, এলিট কমিউনিটি। এদের আধিপত্য আমি একেবারেই পছন্দ করি না। তো সেই জায়গা থেকে সংসদে যখন উচ্চ কক্ষ হবে তখন কিন্তু জটিলতাটা আরও বাড়বে। তো এই সব জটিলতার মধ্যে বিএনপি আসলে কি করবে? যদি ইলেকশন না হয় তাহলে দেশ আসলে আরও অন্ধকার টানেলে যাবে। এই মুহূর্তে দেশে গণতান্ত্রিক পন্থায় ফেরাটাই একটা সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পন্থা, এবং সেটা নির্বাচন। কিন্তু নির্বাচনের পরবর্তী যে ধাপগুলো, আসলে 180 দিন পর্যন্ত আমরা যে ট্রেডিশনাল সংসদ দেখছি সেটা হচ্ছে না। মন্ত্রী পরিষদ গঠিত হবে না, সংসদ সদস্যরা যেভাবে কাজ করে সেভাবে করবে না। অর্থাৎ নির্বাচন হবার পরেও বৈধভাবে আরও 6 মাস 9 মাস এই সরকার থেকে যেতে পারবে, বর্তমানে যারা আছে তারাই। এবং মজার ব্যাপার দেখবেন যে আসিফ ভুঁইয়া এবং মাহফুজ আলম তাদের বাসা ছাড়ে নাই এখন পর্যন্ত, বিকজ তারা জানে যে গণভোটে তারা হ্যাঁকেই জয়যুক্ত করে আনবে, এবং হ্যাঁ জয়যুক্ত হলে তারা হয়তো উচ্চ কক্ষের, তারা কিন্তু দুজনের কেউ নির্বাচনে দাঁড়ায় নাই। তো পরিষদ হলে তারা যেহেতু উচ্চকক্ষে যাবে, তাদের তো আসলে তাদের নামে ওই বাসাটা রিঅ্যালট করে দিলেই হবে। এটা হচ্ছে আমার বেশি বুঝ আর কি। তো যাই হোক, আমরা এখন আসলে একটা গভীর অন্ধকার টানেলে আছি, এবং আমি যেটা মনে করি যে পৃথিবীতে যেসব দেশ গৃহযুদ্ধের দিকে গেছে, যেসব দেশে এই ধরনের যুদ্ধাবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সব দেশে আসলে তার 2-3 বছর আগে থেকে এই রকম সময় বাংলাদেশিরা যে ধরনের সময় পার করছে সেই ধরনের সময় পার করেছে। তো বাংলাদেশের ভবিষ্যৎ হয়তো গৃহযুদ্ধের দিকেই যাবে। তো এইটার অনেকাংশেই নির্ভর করবে যে বিএনপি আসলে কতখানি দূরদর্শিতা, কতখানি স্মার্টনেস দেখাতে পারবে, কতখানি হ্যান্ডেল করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি আদৌ হ্যান্ডেল করতে পারবে কিনা, কারণ জনশ্রুতি আছে বিএনপির প্রতি 3 জনে 2 জন হচ্ছে গুপ্ত। এবং ইন্টারেস্টিংলি আওয়ামী লীগের মতো একটা পুরানা দল সাদিক কায়েমদেরকে আইডেন্টিফাই করতে পারেনি, সাদিক কায়েমদের মতো লোকজনদেরকে আইডেন্টিফাই করতে পারেনি, এবং আমার ধারণা স্টিল আওয়ামী লীগের মধ্যে বেশ কিছু গুপ্ত থেকে গেছে। কারণ তাদের যেসব পেজ চালানো হয়, অফিসিয়াল ব্লুটিক যুক্ত পেজ, সেই সব পেজেও দেখা যায় এমন কোনো কথাবার্তা থাকে যেটা আসলে আওয়ামী লীগের রাজনীতিকে যারা দেখে, রাজনৈতিক যারা বিশ্লেষক, বিশেষজ্ঞ, রাজনৈতিক ধ্যান ধারণা রাখে, তারা বুঝতে পারবে যে এইটা
আওয়ামী লীগের বয়ান না। তো একইভাবে বিএনপির মধ্যে যারা থেকে গেছে তাদেরকে কিন্তু এখন আমরা চিনি না। নিশ্চিতভাবেই বলা যায় যদি আওয়ামী লীগের মধ্যে এইভাবে ঘাঁটি গাড়তে পারে, বিএনপির মধ্যে কিভাবে আছে, কোন অবস্থানে আছে সেইটা বলা খুব মুশকিল, এবং কত সংখ্যক কতজন আছে এবং কোন লেভেলে আছে। এবং আমার ধারণা বিএনপির খুব উচ্চ লেভেলে এই গুপ্তরা আছে, এবং এই গুপ্তদের কর্মকাণ্ড খুবই মানে ভিন্ন রকম। যেমন ধরেন আমি বলি, কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে রিলস প্রতিযোগিতা করলো, এটা একটা নতুন ইনোভেটিভ আইডিয়া, গুড আইডিয়া। তারুণ্যের ভাবনায় বাংলাদেশ কেমন, এটার একটা রিলস তৈরি হলো। সেই রিলসটাতে এমন কিছু লোককে ডাকা হলো যাদেরকে কিনা যারা বিতর্কিত বলা যায়। একজন তার মধ্যে ছিল, সম্ভবত নাম রাহাত বা এরকম হবে, সে মেয়েদেরকে টোটালি রেসপেক্ট করে না, মানে তার কন্টেন্টগুলোই হয় মেয়েদেরকে ডিসরেসপেক্ট করে, অসম্মান করে, ভীষণভাবে অসম্মানিত করে। এখন তারেক রহমান তাকে বলছে যে আমি আপনার সবগুলোই দেখি, ভিডিও রিলস দেখি। তো আমার মনে হয় এটা তারেক রহমানকে বলে দেওয়া হয়েছে যে ও খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তারুণ্যের মাঝে ভালো করছে, আর ওনার পক্ষে আসলে এভরি ইন্ডিভিজুয়ালকে দেখা সম্ভব না। এবং একটা মেয়ে যার কিনা শেখ হাসিনার সাথে একাধিক ছবি আছে, তখনও সে আওয়ামী লীগের প্রশংসাসূচক বিভিন্ন ধরনের মন্তব্য করে সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যান্ডেলে শেয়ার দিতেন। উনি তারেক রহমান সাহেবের সাথেও দেখা করেছেন, এবং সেখানে উনি তারেক রহমান সাহেবের খুব কাছের একজনকে, সাইমুম পারভেজ, উনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছেন, তারেক রহমানের স্পেশাল উপদেষ্টা পদে নাই, কিন্তু ওনার পদটাও বেশ গুরুত্বপূর্ণ আছেন। উনি সাইমুম আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে ওনার ফেসবুক পেজে এটা শেয়ার করেছেন। তো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই যে বিতর্কিত কর্মকাণ্ডগুলো করা, এটার থেকে আমার কাছে মনে হয় আমি ফিরে যাই, জনগণের দোরগোড়ায় যাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, জনগণের কাছে যেতে হবে। এখনো 11 দিন আছে। তারেক রহমান সাহেবের উচিত, আমি বলবো তারেক রহমান সাহেব যদি অনেক বেশি সংখ্যক আসন পেতে চান, নিশ্চিত করতে চান, তাহলে জনগণের দোরগোড়ায় যেতে হবে, প্রত্যেকটা আসনে যাবার চেষ্টা করতে হবে। এখন আমি আমার রংপুরের কথায় আসি। রংপুরের মানুষ ভাই, আপনি এদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না। এরা হচ্ছে ঘাটতেরা মানুষ, ট্যান্দর কিস্তিমের মানুষ। হ্যাঁ, এদের সাথে আপনি কোনো তাফালিং করে পারবেন না, এদেরকে আপনি কোনো কিছু দিয়ে বশ করতে পারবেন না। এদেরকে বশ করার একটাই উপায়, সেটা হচ্ছে আপনার ভালোবাসতে হবে, নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। এখন তারেক রহমান সাহেবের শিডিউল ছিল রংপুরে 5 ঘন্টার একটা শিডিউল, এবং উনি সেই 5 ঘন্টার শিডিউলের মধ্যে উনি আবু সাইদের কবরস্থানে গিয়েছেন, আবু সাইদের পরিবারের সাথে দেখা করেছেন, তারপর রংপুরে এসেছেন। এসে একটা স্টেজে উনি 6 জন মানুষকে পরিচয় করে দিয়েছেন, অর্থাৎ রংপুরের 6টা আসনে। আমি সুস্মিতা আপনাদেরকে বলে রাখি, আমি সুস্মিতা বলে ফেরদৌসি বলে দিচ্ছি যে উনি যদি প্রত্যেকটা আসনে যাইতেন, রংপুর খুবই ছোট একটা জেলা, মানে ঘুরে টুরে, মানে ওনার যখন আবু সাইদের বাসা থেকে মিঠাপুকুরে উনি একটা সভা করতে পারতেন, ওইখান থেকে এসে একটু বদরগঞ্জ একটু গেলেই 20 মিনিটের রাস্তা, দেন ওইখান থেকে উনি হচ্ছে আপনার ইয়েতে আসতে পারতেন রংপুর সদর থেকে গঙ্গাচড়া, একটা পীরগাছাটাই একটু অফ সাইড, ব্যাকওয়ার্ড সাইডে হতো, ওটাও উনি চেষ্টা করলে পারতেন, ওটাও ওনার আধা ঘন্টা 40 মিনিটের ব্যাপার। তো সর্বসা করলে উনি যদি মোটামুটি হাফ ডে 12 ঘন্টা রংপুরের জন্য রেখে দিতেন, ওনার 6টা আসন নিশ্চিত হইতো। তবে কালকের পরে যেটা হয়তো উনি ভালো করবেন, ভালো আসন পাবেন, তবে 6টা আসন নিশ্চিত করার জন্য প্রতিটা আসনে যাওয়া খুব দরকার ছিল। কারণ আমি আমার এলাকার মানুষকে জানি, আমার দাদা বাসায় এমন অনেক লোকজন আছে বছরে একবার শহরে আসে না। হ্যাঁ, সেটা নারী না, পুরুষরাই আসে না, তারা ওখানে থাকতে কমফোর্ট ফিল করে, তারা তাদের কমফোর্ট জোন থেকে বের হয় না। সুতরাং তারা যেহেতু তাদের কমফোর্ট জোন থেকে বের হয় না, আপনার তাদের কাছে যেতে হবে। তো আমি এটা বারবার বলছি, গত 1-1.5 বছরে বলছি যে তারেক রহমান সাহেবের শুধু দেশে এসে একটাই কাজ, উনি টেকনাফ থেকে তেঁতুলিয়া হাঁটবে, হেঁটে 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 মানুষের কাছে যাবে। উনি 25 তারিখে আসছেন, নির্বাচন হচ্ছে 12 তারিখ, দ্যাট মিনস ওনার কাছে পুরোপুরি মোটামুটি 2 মাস সময় ছিল। এই 2 মাসে অবশ্যই ওনাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিকদের সাথে মিটিং করতে হবে, ব্যবসায়ী সমাজের সাথে মিটিং করতে হবে, ওনাকে তাদেরকে ফেইতে আনতে হবে, বিএনপি কী করে বলতে হবে, সাংবাদিকদের সাথে দেখা করতে হবে। এই সব কিছু করা সম্ভব ছিল ওনার, উনি তারপরেও প্রত্যেকটা আসনেই উনি যেতে পারতেন। এখন ওনার নির্বাচনে যারা এই পরিকল্পনাটা সাজিয়েছে
তারা কি মনে করে কিভাবে পরিকল্পনা সাজিয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে প্রতিপক্ষকে ওয়াকআউট দেওয়ার জন্য যেন এই গ্রুপটা রেডি হয়ে আছে, যে প্রতিপক্ষকে কিভাবে ওয়াকআউট দেওয়া যায়। এখন দেখা যাক নির্বাচনে কি হবে, আর বিএনপি গ্যারাকল থেকে স্মার্টলি বের হতে পারবে কিনা, সেটাই হচ্ছে একটা দেখার বিষয়।